তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্স বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8 চ্যাপ্টার 2.1 থেকে পদার্থের প্রকৃতি এইটার পার্ট 2 নিয়ে আলোচনা করব। দেখো বোর্ডে আমি একটা ছবি এঁকেছি, সেখানে দেখো 3টে পাত্র নেওয়া হয়েছে বা 3টে বিকার নেওয়া হয়েছে। একটা বিকারে নেওয়া হয়েছে বরফ, তাহলে প্রথম বিকারটায় রয়েছে হলো বরফ, দ্বিতীয়টায় রয়েছে হলো জল, তৃতীয়টায় হচ্ছে হলো বাষ্প। এবার এই রকম অবস্থায় কি করা হয়েছে, 3টেতেই একটা করে থার্মোমিটার রাখা হয়েছে। এখানে দেখো এবার প্রথমটাতে হিট দেওয়া হচ্ছে, মানে এখানে একটা বুনসেন বার্নার এরকমভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যখন হিট দেওয়া হচ্ছে কি দেখা যাচ্ছে যে এই বরফগুলো ধীরে ধীরে গলছে। এবার বরফগুলো ধীরে ধীরে গলতে শুরু করলো এবং একটা সময় গিয়ে তাপ নিয়ে সমস্ত বরফ গলে গিয়ে জল হয়ে গেল। এই যে দুটোর মাঝে সময়টা, মানে বরফ গলতে শুরু করলো এবং সমস্ত বরফ গলে জল হলো, এই দুটোর মাঝের সময় দেখা গেছে যে এই থার্মোমিটারের তাপমাত্রার কোনো রকম বদল হয়নি। তার মানে কি, যে এই সময় এই যে তুমি তাপ দিচ্ছ, বরফ গলে জল হচ্ছে, এক্ষেত্রে কি হয়েছে, এই সময় এই যে পাত্রর ভেতরের যে তাপমাত্রা সেটা কোনো রকম বদলাচ্ছে না, একই রয়েছে। সেই জন্য এখান থেকে এই কনক্লুশনে আসা হচ্ছে যে সমস্ত বরফ যতক্ষণ না গলে জল হচ্ছে ততক্ষণ তাপমাত্রা একই থাকে। ঠিক আছে, এইটাকে যদি আরেকটু ভেঙে বলি, সেটা হলো 0 ডিগ্রি উষ্ণতার বরফ এবং 0 ডিগ্রি উষ্ণতার জল। মানে বরফ থেকে জল হচ্ছে, উষ্ণতা দুটো একই আছে, তাহলে এই দুটোর তাপমাত্রা সবসময় একই হবে। ঠিক আছে, আবার একইভাবে এই অবস্থায় ধরো এখানে জল, সমস্ত বরফ গলে জলে পরিণত হলো। এবার তুমি আস্তে আস্তে আবার এখানে তাপ দিচ্ছ, কি দেখবে যে ধীরে 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 এই জলটাই বাষ্প হতে শুরু করছে। এবার এই যে বাষ্প হতে শুরু করলো এবং সমস্ত জল মানে ফুটে গিয়ে বাষ্প হলো। এই যে দুটোর মাঝের সময়, এই সময় দেখা গেছে যে কোনো রকম তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তুমি তাপ দিচ্ছ, বুনসেন বার্নার জ্বলছে, কিন্তু তার পরেও কোনো রকম তাপমাত্রা বৃদ্ধি ঘটছে না। তার মানে কি, যখন তুমি তাপ দিচ্ছ জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, যতক্ষণ না এইভাবে মানে বিকারে যতটা জল ছিল ততটাই বাষ্পে পরিণত হচ্ছে, এর মাঝের সময় কোনো রকম তাপমাত্রার বদল হচ্ছে না। সমস্ত বরফ যতক্ষণ না গলে জলে পরিণত হচ্ছে ততক্ষণ তাপমাত্রা একই থাকে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত তরল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে ওই তরলের তাপমাত্রা একই থাকে। মানে ধরো এখানে এই বরফটার প্রথমে তাপ ধরো ছিল -4, আমি বোঝাচ্ছি জাস্ট বোঝানোর জন্য, সেখান থেকে এলো 0-তে, 0 ডিগ্রিতে যেই এলো, তুমি আস্তে আস্তে এখানে তাপ দিচ্ছ, তো ধীরে ধীরে তাপ বাড়বে, ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। এবার এখানে হলো ধরো 0 ডিগ্রির বরফ হলো, আর এরপর তাপ দিতে 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 এখানে হলো 0 ডিগ্রির জল। তারপরও এখানে তাপ দিতে থাকছো, ধীরে 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 এই জলটার তাপমাত্রা হলো ধরো 30-40, এইভাবে বাড়ছে। এবার বাড়তে বাড়তে একসময় দেখা গেল যে এই জলের তাপমাত্রা হলো 100। 100তে কি হচ্ছে, জল ফুটছে। এইভাবে পুরোটা যদি ফুটে গেল, পুরো জলটা ফুটে বাষ্পে পরিণত হলো, সেই বাষ্পের তাপমাত্রাও কিন্তু 100। ক্লিয়ার? তাহলে এইখান থেকে কি বোঝা যাচ্ছে যে যখন কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে বা তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে, এই সময় কিন্তু কোনো রকম তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। এখন দেখব যে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, এক্ষেত্রে কোথায় কোথায় তাপ লাগছে আর কোথায় কোথায় তাপকে বার করে নিতে হচ্ছে। যেমন ধরো এটা একটা কঠিন বস্তু, কঠিন বস্তুকে যখন তরলে পরিণত করা হচ্ছে তখন কি প্রয়োজন, তাপ দিতে হবে। ঠিক আছে, তাহলে সে তাপ গ্রহণ করবে, তাপ নেবে, তরল হলো। ঠিক আছে, তাহলে কঠিন থেকে যে তরলে পরিণত হওয়া, এটাকে কি বলে, এই মানে পরিবর্তনটাকে কি বলে, গলন বলে। ঠিক আছে, তাহলে এইখানে আমি পরিবর্তনটাও পাশে লিখে দিচ্ছি, এটাকে বলছে হলো গলন। ঠিক একইভাবে তরল থেকে গ্যাসীয় হচ্ছে, সেক্ষেত্রে তরলে তাপ দিতে হবে, তবেই সে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। সেই জন্য এখানেও কি দিতে হবে, তাপ গ্রহণ করে, বস্তুটা তাপ গ্রহণ করে। ঠিক আছে, যখন তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে সেইটাকে কি বলছে, সেইটাকে বলে হলো স্ফুটন। ঠিক আছে, ফুটে যাচ্ছে, সেইটাকে বলছে হলো স্ফুটন। তারপর আসি
উল্টোটায় যদি তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে, যেমন জলকে জমিয়ে বরফ করছি, তখন আমরা কি করি, তাপকে বের করে নিই, তাই তো। সেক্ষেত্রে কি করছি, মানে তাপকে ভেতর থেকে বাইরে বার করে নেওয়া হচ্ছে জলটা থেকে, তার মানে ও কি করছে, তাপকে বর্জন করছে, মানে জলটা তাপ বর্জন করছে, এক্ষেত্রে তাপকে বের করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তার ফলে সে কঠিনে বরফে পরিণত হচ্ছে। এই যে তরল থেকে কঠিনে পরিণত হওয়া, এই প্রসেসটাকে বলে হলো কঠিনীভবন। ঠিক আছে। আর এই দিকে যদি দেখি, গ্যাসীয় থেকে তরল হচ্ছে, ধরো জলীয় বাষ্প নিয়েছো, সেই জলীয় বাষ্পগুলোকে ঠান্ডা করে তুমি জলে পরিণত করছো, সেক্ষেত্রে কি করবো, ঠান্ডা করছো মানে তাপকে বের করে নিচ্ছ, তার মানে এক্ষেত্রে এটা হলো তাপ বর্জন। ঠিক আছে। তাহলে এই যে প্রসেস গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত হচ্ছে, এই প্রসেসটাকে কি বলছে, এটাকে বলছে হলো ঘনীভবন। এই টার্মটা কোথায় শুনেছো, যখন ধরো মেঘ তৈরির ক্ষেত্রে, তাই না, জল গরম হচ্ছে, বাষ্প হয়ে ওপরে উঠে যায়, আকাশের দিকে উঠে যায় ওপরে, সেখানে গিয়ে ঠান্ডা হয়, ঘনীভূত হয়ে যায়। ঘনীভূত মানে কি, বাষ্পগুলো জমে জমে বাষ্পগুলো ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়, তারপর মেঘ হয়ে যায় এবং মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হলো গোটা প্রসেস। এবার বলে রাখি, প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট গলনাঙ্ক আছে। যেমন ধরো বরফের ক্ষেত্রে গলনাঙ্ক কত, বরফের গলনাঙ্ক মানে কত তাপমাত্রায় বরফগুলো জলে পরিণত হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার যদি উল্টোটা বলি, তাহলে এটা হলো গলন, এটা হলো কঠিনীভবন। দেখো একই, এক্ষেত্রে তাপটা গ্রহণ করবে, এক্ষেত্রে তাপটা ছেড়ে দেবে। যদি আমি বরফের ক্ষেত্রে ধরি, তাহলে বরফের গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে বরফ গলে জল হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। ঠিক উল্টোটাও, জল জমে বরফে হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক একইভাবে যদি আমরা তরলকে গ্যাসীয় অবস্থায় নিয়ে যাই, মানে জলকে বাষ্পে নিয়ে যাই, তাহলে এখানে লিখব কি, জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। তার মানে কি, যে এই যে মানে জলকে বাষ্পকে নিয়ে ঘনীভূত করে কত তাপমাত্রায় সেটাকে জলে পরিণত করা যায়, 100। ঠিক আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কঠিন থেকে তরলে কোথায় কোথায় তাপ দিতে হবে, কোথায় কোথায় তাপ বের করে নিতে হবে। দিতে হবে মানে হলো বস্তুটা গ্রহণ করবে, আর বের করে নিতে হবে মানে বস্তুটা ত্যাগ করবে তাপ। ঠিক আছে। আচ্ছা, এবার বলি, কোনো বস্তুর ক্ষেত্রে সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয়ে যায়। যেমন ধরো কঠিন আছে, বস্তুটাকে তাপ দেওয়া হলো, সরাসরি বস্তুটা গ্যাসীয় অবস্থায় চলে গেল। সেটা কোনটা? একটা উদাহরণ তোমরা সবাই জানো, যেমন কর্পূর। বলে না যে কর্পূর উবে যায়, বা ধরো বাড়ির আলমারিতে ব্যবহার করা হয় যে ন্যাপথলিন, সেই ন্যাপথলিনও কি হয়, কিছুদিন পর দেখবে ন্যাপথলিনের বল আর খুঁজে পাওয়া যায় না, তার মানে ওটা কি করেছে, ইভাপোরেট করে গেছে, ওটা উবে গেছে। সেক্ষেত্রে কি, ন্যাপথলিনটা যেমন একটা কঠিন ছিল, কিছুদিন বায়ুতে ফেলে রেখেছে, ওটা কি হয়ে গেছে, একদম বাষ্প হয়ে চলে গেছে, মানে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কঠিন থেকে যখন এই গ্যাসে পরিণত হচ্ছে, তখনও কিন্তু তাপও গ্রহণই করছে। এবার তোমরা বলবে, আমরা তো তাপ দিইনি, কোথা থেকে নিল, আশেপাশের পরিবেশ থেকে বা রুম টেম্পারেচার থেকে ও তাপটাকে গ্রহণ করছে। তাহলে কঠিন থেকে যখন গ্যাসে পরিণত হয়, তখনও তাপ গ্রহণ করে। ঠিক একইভাবে ওই গ্যাসটাকেই যদি আমরা কালেক্ট করতে পারি, সেটাকে ঠান্ডা করি, সেখান থেকে কিন্তু তাপ যদি বের করে নিই, মানে তাপ বর্জন মানেই ঠান্ডা করা, তখন সেই বস্তুটাকে আবার কঠিন অবস্থায় ফেরত পাবো। একটা পরীক্ষা তোমাদের বইতে আছে, যেমন ধরো একটা পোর্সেলিনের এরকম বাটি নিলে, পোর্সেলিনের বাটির মধ্যে কিছুটা কর্পূর নিয়েছো, এবার এর ওপর এরমভাবে একটা ফানেল নিয়েছো, ফানেলটাকে উল্টো করে লাগিয়ে দিয়েছো, আর এই ফানেলের এই মানে অংশে, এই সরু অংশটায় কিছুটা তুলো আটকে দিয়েছো, যাতে ওই বাষ্পটা না বার হতে পারে, বা মানে কর্ক আটকে দিয়েছো, এরকম কিছু। এবার তুমি এখানে বুনসেন বার্নাম জেলে দিয়েছো।
বুনসেন বার্নার যে, আচ্ছা এখানে বলে দিই, এই যে ফানেলটাকে উল্টে লাগিয়ে দিয়েছো, উল্টে বসিয়ে দিয়েছো, এর গায়ে, ফানেলের গায়ে ঠান্ডা কিছু চাপিয়ে দিতে হবে, মানে ধরো ঠান্ডা কাপড় বা ধরো ঠান্ডা জলে ভেজানো কাপড় বা তুলো এরকমভাবে গায়ে লাগিয়ে দিয়েছো। এবার এখানে তাপ দিচ্ছ, কি হবে, এই তাপ গ্রহণ করছে এই কর্পূরটা উবে যাবে, মানে কর্পূরটা কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যাবে। এবার এই গ্যাসটা এখান দিয়ে বার হতে পারছে না, কারণ এই জায়গাটায় কর্ক আছে। এবার কি হবে, তার ফলে এই যে বাষ্পগুলো এইখানে এসে গায়ে জমা হতে থাকবে। এবার এই যে ফানেলের গায়ে কি করেছো তুমি, ঠান্ডা কাপড় দিয়ে দিয়েছো, তার ফলে ওইখান থেকে ঠান্ডা মানে কেউ তাপ বর্জন করবে, ফলে দেখা যাবে যে এই যে ফানেলের গায়ে কর্পূরগুলো আটকে আছে। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো, তা আমরা যখন আলমারিতে ন্যাপথলিন রাখছি বা কিছু, সেগুলো তো আর পাই না খুঁজে। তার কারণ কি, কারণ আমরা জিনিসটাকে কভার করে রাখিনি, জিনিসটা মানে যখন গ্যাসে পরিণত হয়ে গেছে, বাতাসে মিশে গেছে, সেই কারণে আমরা রিকভার করতে পারি না। কিন্তু এইভাবে যদি পরীক্ষাটা করা হয়, এক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে কঠিন রূপে ফেরত পাবো। ঠিক আছে, এই জিনিসটাকে, এই প্রসেসটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। তার মানে যে সমস্ত বস্তুগুলো কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়ে যায়, সেগুলোকে ঊর্ধ্বপাতন বলছে। ক্লিয়ার? এবার কোন কোন বস্তু ঊর্ধ্বপাতিত হয়, বস্তুগুলোর নামগুলো অবশ্যই ভালো করে পড়ে রাখবে। আসে প্রশ্ন, বা এরকম প্রশ্ন আসে যে কোন কোন বস্তুগুলো কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়। যেমন বললাম কর্পূর, ন্যাপথলিন, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের অন্য নাম হলো নিশাদল, অনেক সময় নিশাদল বলেও প্রশ্ন আসে। NH4Cl। ঠিক আছে, এটাকে কি বলে, নিশাদলও বলে। এই সমস্ত বস্তুগুলো সরাসরি ঊর্ধ্বপাতিত হয়, মানে কঠিন থেকে গ্যাসে রূপান্তরিত হয়। তোমাদের বইতে পেজ 55-এ একটা ছক আছে, এই ছকটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। সেটা হলো বেশ কিছু জিনিসের নাম দিয়েছে, যেগুলোর স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক এগুলো মুখস্থ রাখতে হবে। এবার এখান থেকে সরাসরি শূন্যস্থান এই জাতীয় প্রশ্ন আসতে পারে, অথবা এরকম ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে ধরো একটা পাত্রে সোনা এবং রূপা মিশে আছে, তুমি সেক্ষেত্রে সেগুলোকে কিভাবে আলাদা করতে পারো, তখন তোমাকে উল্লেখ করতে হবে সোনার গলনাঙ্ক হলো 1063 ডিগ্রি সেন্টিগ্রেড, রূপার হলো 962 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তুমি ওই তাপ দেবে এবং তাপমাত্রা কত পৌঁছচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। যখন এই তাপমাত্রাটা 962-তে পৌঁছবে, তখন বুঝতে হবে যে মেটালটা, যে ধাতুটা গলে যাচ্ছে সেটা হলো রূপো। এইভাবে সেই সময় ওই ধাতুগুলোকে আলাদা করে নিতে হবে, তারপরে আবার পরের তাপমাত্রায় যেটা গলছে সেটা হলো সোনা। এইভাবে তোমাদের আলাদা করতে হবে, সেই জন্য এই জিনিসগুলো লেখা প্রয়োজন। আমি শুধু এটা সোনা রূপা দিয়ে বললাম, এটা অন্য যে কোনো মেটালের সাথে হতে পারে, মানে জিঙ্ক, লোহাও দিতে পারে। এইভাবে তোমাদেরকে লিখতে হবে। আর এরপর আসছি হলো স্ফুটনাঙ্ক। এই জিনিসগুলো স্ফুটনাঙ্ক মুখস্থ রাখতে হবে। জলেরটা তো জানোই। এই হলো অনেক সময় এরকম আসে যে দুটো তরল ধরো মিশে গেছে, দুটো ধাতু তো মিশে গেছে, সেটা আলাদা করা অপেক্ষাকৃত সোজা, কিন্তু দুটো তরল ধরো মিশে গেছে, তুমি কিভাবে সেই তরল দুটোকে আলাদা করবে। এবার তখন লিখতে হবে কি, কোন তরলের কত স্ফুটনাঙ্ক। যেমন ধরো তোমার জল আর তোমার এখানে ধরো অ্যালকোহল মিশে গেছে, ইথাইল অ্যালকোহল মিশে গেছে, কিভাবে আলাদা করবে, এটাকে কি করতে হবে, যে পাতন প্রক্রিয়াতে যখন তোমরা মানে প্রসেসটা চালাবে, পাতন যে পাত্রটার মধ্যে এই জলীয় দ্রবণটা রাখা হবে, মানে জল এবং ইথাইল অ্যালকোহলের যে মিশ্রণ, তারপর ক্রমশ তাপ দিতে থাকবে। তারপর যখন 78 ডিগ্রির আশেপাশে পৌঁছাবে, তখন যে তরলটা বাষ্প হচ্ছে, সেই সময় যে কনিক্যাল ফ্লাস্কে যেটা আমরা কালেক্ট করব সেইটা হলো ইথাইল অ্যালকোহল। তারপর তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকবে, যখন 100-র আশেপাশে পৌঁছাবে সেটা হলো জল, মানে জলের বাষ্পগুলোকে আমরা সেপারেট করে আলাদা একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কালেক্ট করব। এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। বিশেষ করে তরলগুলোকে যখনই আমাদের আলাদা করতে হবে, সেগুলোকে স্ফুটনাঙ্কের মাধ্যমে করতে হবে, এবং তরল আলাদা করা যেহেতু একটু কঠিন, সেজন্য এইটা দিয়ে প্রশ্ন আরও অনেক বেশি আসে, সেই কারণে এই স্ফুটনাঙ্কগুলো মুখস্থ রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। পরের পর্বে আবার এর পরের অংশটা নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। থ্যাংক ইউ।